আসসালামু আলাইকুম। উৎসেচক সম্পর্কিত আমরা যে ইনফরমেশন বা যা কিছু পড়লাম তাছাড়া আর কিছু অংশ তোমাদের জানানো বাকি আছে। সেটা হচ্ছে আমরা আগের দিন পড়লাম যে কম্পিটিটিভ অ্যান্ড নন কম্পিটিটিভের মধ্যে পার্থক্য, তাই না? অর্থাৎ ডিফারেন্স বিটুইন কম্পিটিটিভ inhibitor and non-competitive inhibitor. ওকে, অর্থাৎ কম্পিটিটিভ ইনহিবিটর এবং নন কম্পিটিটিভ ইনহিবিটরের মধ্যে যে ডিফারেন্স, যে পার্থক্য, সেটা আমরা আজকে আলোচনা করব। দেখো তাহলে কম্পিটিটিভ অ্যান্ড নন কম্পিটিটিভ, আমরা কালকে এই কনসেপ্ট ভালোভাবে ক্লিয়ার করিয়েছি যে কম্পিটিটিভ ইনহিবিটর যেটা, সেটা প্রতিরোধের গঠন বিক্রিয়কের অনুরূপ। মানে এর যে গঠন, কম্পিটিটিভ ইনহিবিটরের গঠন সাবস্ট্রেটের অনুরূপ, মানে একই রকম হয়। আর নন কম্পিটিটিভ হচ্ছে তোমার সাবস্ট্রেটের গঠনের সঙ্গে সাবস্ট্রেটের গঠন থেকে আলাদা প্রকৃতি, তাই না? আমরা তাই দেখলাম কালকে যে এই সাবস্ট্রেটের সেম গঠন হওয়ার জন্য কি হয় না, একটা ভুলভাবে একটা চাবি এবং একটা তালা আর ভুল চাবির সঙ্গে যেভাবে অ্যাটাচ হলে যে লক হয়ে যায়, ঠিক সেরকম করে থাকে, অর্থাৎ এনজাইমের কার্যক্রিয়াকে নষ্ট করে তোলে। দুই হচ্ছে এই কম্পিটিটিভ যে ইনহিবিটর, সেটা সাবস্ট্রেট যেখানে বাইন্ড করে সেখানেই যুক্ত হয়, অর্থাৎ এই ইনহিবিটর উৎসেচকের সক্রিয় স্থানে যুক্ত হয়। কম্পিটিটিভ ইনহিবিটর যুক্ত হয় কোথায়? যুক্ত হয় উৎসেচকের সক্রিয় স্থানে, এনজাইমের অ্যাক্টিভ সাইটে যুক্ত হয়। কিন্তু আমরা কালকেই দেখলাম যে নন কম্পিটিটিভ যেটা ইনহিবিটর, সেটা হচ্ছে তোমার কি না, এনজাইমের অ্যাক্টিভ সাইটের সঙ্গে যুক্ত হয় না, যে কোনো জায়গায় যুক্ত হয়। এটা হচ্ছে তোমার কি না, এনজাইমের যে কোনো প্রান্তে যুক্ত হয়, যেখানে সাবস্ট্রেট যুক্ত হয় সেখানে হয় না, বাট সেটা ছাড়া অন্য জায়গায় হয়। থার্ড হচ্ছে কম্পিটিটিভ ইনহিবিটরের ক্ষেত্রে Km এর মান পরিবর্তিত হয়, মানে বৃদ্ধি পায়। কম্পিটিটিভ ইনহিবিটরের ক্ষেত্রে Km এর ভ্যালু এর মান পরিবর্তন ঘটে। আর নন কম্পিটিটিভের ক্ষেত্রে Km এর কোনো পরিবর্তন হয় না, Km মানের কোনো পরিবর্তন ঘটে না, তাহলে এই পার্থক্যটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমাদের মিশনের পরীক্ষাতে বারবার দিয়ে থাকে। তাহলে কম্পিটিটিভ যেটা গঠনের সঙ্গে সাবস্ট্রেটের গঠনের সঙ্গে সম্পর্কযুক্ত, এটা পুরোপুরি ডিফারেন্ট। কম্পিটিটিভ ইনহিবিটর যেটা এনজাইমের অ্যাক্টিভ সাইডে যুক্ত হয়, কালকে কনসেপ্ট ক্লিয়ার করেছি, এবং এটা এনজাইমের যে কোনো স্থানে যুক্ত হয়। কম্পিটিটিভ ইনহিবিটরের ফলে ফাংশন বন্ধ করছে, লক হচ্ছে, তো Km এর মান পরিবর্তন ঘটছে। আর নন কম্পিটিটিভ ক্ষেত্রে এখানে Km ভ্যালুর কোনো পরিবর্তন ঘটে না, কারণ অ্যাক্টিভ সাইটে একমাত্র সাবস্ট্রেট যুক্ত হয়, আর সাবস্ট্রেট যুক্ত হলে সেখানে কিন্তু বিক্রিয়া রিয়াকশন ঘটার সম্ভাবনা থাকবে এবং সেখানে প্রোডাক্টও উৎপন্ন হবে। তো এখানে কোনো মানের পরিবর্তন ঘটে না, কিন্তু কম্পিটিটিভ ইনহিবিটরের ক্ষেত্রে Km এর ভ্যালুর পরিবর্তন ঘটে। নেক্সট হচ্ছে Vmax 1 থাকে, এর ক্ষেত্রে Vmax এর পরিবর্তন হয় না, আর নন কম্পিটিটিভের ক্ষেত্রে Vmax এর পরিবর্তন ঘটে থাকে। এই পার্থক্যটা করে রাখবে। অ্যাক্টিভ সাইট এবং অ্যালোস্টেরিক সাইটের মধ্যে যে পার্থক্য, সেটা তোমরা দেখে রাখবে। নেক্সট হচ্ছে আর কিছু জিনিস জানানো বাকি ছিল, সেটা হচ্ছে আইসো এনজাইম কাকে বলে, আইসোজাইম বা আইসো এনজাইম। নেক্সট হচ্ছে আইসোজাইম অর আইসো এনজাইম। আইসোজাইম বা আইসোজাইম কাকে বলে? এটা হচ্ছে যে সমস্ত উৎসেচক একই বস্তুর উপরে কাজ করে
কিন্তু তাদের আণবিক ওজন, অ্যামাইনো অ্যাসিডের প্রকৃতি, ইলেকট্রো মানে ফোরেটিক ধর্ম, বিক্রিয়ার গতির মানে আলাদা আলাদা হয়ে থাকে, তাদেরকে একত্রে বলা হচ্ছে আইসোএনজাইম। মানে এরা একই বস্তুর উপর কাজ করে। যে সমস্ত উৎসেচক গোষ্ঠী মানে অনেকগুলো উৎসেচক যারা একটা বস্তুর উপরে কাজ করে কিন্তু তাদের আণবিক ওজন, তাদের অ্যামাইনো অ্যাসিডের প্রকৃতি, গতি পর্যন্ত আলাদা আলাদা হয়, এদেরকে বলা হচ্ছে আইসোজাইম বা আইসোএনজাইম। দেখো তাহলে আইসোজাইম হচ্ছে দিস আর মাল্টিপল মলিকিউলার ফর্ম অফ এনজাইম, মানে এনজাইমের বিভিন্ন ফর্ম গঠন অকারিং ইন দ্য সেম অর্গানিজম, যেটা একই অর্গানিজম বস্তুর উপর কাজ করে, অ্যান্ড হ্যাভিং সিমিলার সাবস্টেন্স অ্যাক্টিভিটি, এবং যাদের একই রকমের অ্যাক্টিভিটি বা ক্রিয়াকলাপ থাকে কিন্তু তারা ডিফারেন্ট মলিকিউলস দ্বারা গঠিত, তখন তাকে বলা হচ্ছে আইসোজাইম। যেমন ধরো আলফা অ্যামাইলেজ, যেমন ধরো আলফা অ্যামাইলেজ অফ হুইট এন্ডোস্পার্ম, যেটা 16টি আইসো এনজাইম, মানে যার 16 প্রকারের এনজাইম কাজ করে থাকে। ওকে, তারপরে ধরো যেমন ল্যাকটেট ডিহাইড্রোজেনেজ বা এলডিএইচ, ল্যাকটেট ডিহাইড্রোজেনেজ, যেটা উৎসেচকের 5টা আইসোজাইম আছে, LDH1 থেকে LDH5, 5টা আইসোজাইম আছে, যেটা কার উপর কাজ করে? হৃৎপেশিতে পাওয়া যায় 1 আর 2, এবং 4 আর 5 পাওয়া যায় যকৃতে। তাহলে দেখো অবস্থানটা আলাদা, LDH1 এবং 2 পাওয়া যায় হৃৎপেশিতে, আর বাকি যেগুলো আছে 3, 4, 5 এগুলো পাওয়া যায় যকৃতে, কিন্তু তাদের কাজ হচ্ছে একই, বাট গঠন আলাদা, আণবিক ওয়েট আলাদা, তাদের রিয়াকশনের রেট আলাদা, কিন্তু তারা একটা বস্তুর উপরেই কাজ করে। ঠিক আছে, উৎসেচকের যখন অন্যান্য যে ফর্মগুলো যখন একই বস্তুর উপর কাজ করছে তখন তাকে বলা হচ্ছে আইসোজাইম বা আইসোএনজাইম। দেখো প্রোএনজাইম কাকে বলে? প্রোএনজাইম হচ্ছে যে নিষ্ক্রিয় অবস্থা থেকে, এনজাইমের নিষ্ক্রিয় অবস্থা থেকে যখন এনজাইম সক্রিয় মানে অবস্থায় পৌঁছায়, অর্থাৎ একটা নিষ্ক্রিয় অবস্থা থেকে যখন সক্রিয় এনজাইম উৎপন্ন হয় তখন তাকে বলা হচ্ছে প্রোএনজাইম। তাহলে কি বললাম? প্রোএনজাইম মানে হচ্ছে তোমার যে নিষ্ক্রিয় পূর্বাবস্থা থেকে যখন সক্রিয় এনজাইম উৎপন্ন হয় তাকে বলা হচ্ছে প্রোএনজাইম। যেমন হচ্ছে পেপসিন, আমাদের যকৃতের লিভারে উৎপন্ন হচ্ছে পেপসিন, যে পেপসিনোজেন নামক প্রোএনজাইম থেকে সৃষ্টি হয়েছে। ওকে, তাহলে এই পেপসিন হচ্ছে পেপসিনোজেন নামক প্রোএনজাইম থেকে সৃষ্টি হয়েছে। আবার ধরো ট্রিপসিন, যেটা ট্রিপসিনোজেন নামক প্রোএনজাইম থেকে সৃষ্টি হয়েছে। তাহলে নিষ্ক্রিয় পূর্বাবস্থা থেকে সক্রিয় এনজাইম উৎপন্ন হয়। তাহলে পেপসিন একটা লিভারের মধ্যে কিন্তু অ্যাক্টিভ ফর্মে থাকে না, সেখান থেকে পেপসিনোজেন, এবং সেখান থেকে পেপসিনোজেন নামক এনজাইম থেকে সৃষ্টি হয়েছে। বুঝা গেছো? এই পেপসিনোজেন আমাদের লিভারের মধ্যে নিষ্ক্রিয় অবস্থা থাকে, এখান থেকে সক্রিয় এনজাইম কি হচ্ছে পেপসিন, এবং যে HCl ক্ষরণে সহায়তা করে। আবার ধরো ট্রিপসিনোজেন, এই ট্রিপসিনোজেন এটা আমাদের নিষ্ক্রিয় অবস্থা থাকে, এখান থেকে সক্রিয় এনজাইম উৎপন্ন হয় ট্রিপসিন। বোঝা গেছে? তাহলে এই যে নিষ্ক্রিয় অবস্থা থেকে সক্রিয় এনজাইম উৎপন্ন হচ্ছে তাকে বলা হচ্ছে প্রোএনজাইম। আচ্ছা, অ্যান্টি এনজাইম কাকে বলবো? না, অ্যান্টি এনজাইম হলো এনজাইমের ক্রিয়ানাশক বা এনজাইম বিনষ্টকারী পদার্থকে বলা হচ্ছে অ্যান্টি। তোমরা জানো যে কোনো কিছুর অ্যান্টি মানে সেটা তার বিপক্ষে বা বিরুদ্ধে বা নষ্টকারী। তাহলে এনজাইম আমরা বলতে পারি যে অ্যান্টি এনজাইম হচ্ছে এনজাইম বিনষ্টকারী পদার্থকে বলা হচ্ছে অ্যান্টি এনজাইম। যেমন হচ্ছে যে ধরো ফিতাকৃমি, গোলকৃমি ইত্যাদি পরজীবী প্রাণীদের কিউটিকেল থেকে বিশেষ ধরনের রাসায়নিক পদার্থ নিঃসৃত হয় যা এনজাইমের কাজকে নষ্ট করে দেয়। ওকে, এক্সাম্পলটা মনে রাখবে। তারপরে দেখো আমরা আগের দিন পড়লাম, এই ছোট ছোট জিনিসগুলো মনে রাখবে। এনজাইম ইনহিবিটর, আমরা ইনহিবিটর সম্পর্কে পড়লাম। এই ইনহিবিটর আবার কিছু কিছু ইনহিবিটর থাকে ইরিভার্সিবল ইনহিবিশন। ওকে, ইরিভার্সিবল ইনহিবিশন কি?
এই ইনহিবিশন যেটা ইরিভার্সিবল মানে অপরিবর্তনীয়, মানে ইনহিবিটার উৎসেচকের ক্রিয়া যখন চিরতরে নষ্ট করে যায় আর পুনরায় ফিরে আসার সম্ভাবনা নেই, তখন তাকে বলা হচ্ছে ইরিভার্সিবল ইনহিবিটর। ওকে, আচ্ছা, যেমন হচ্ছে পটাশিয়াম সায়ানাইড, পটাশিয়াম সায়ানাইড। তাহলে কি বললাম, যে সমস্ত ইনহিবিটর উৎসেচকের কাজকে চিরতরে সম্পূর্ণভাবে নষ্ট করে দেয়, যাকে বলা হচ্ছে ইরিভার্সিবল ইনহিবিটর। আর একটা হচ্ছে রিভার্সিবল ইনহিবিটর। রিভার্সিবল ইনহিবিটর কি, এটা হচ্ছে তোমার উৎসেচকের ক্রিয়া চিরতরে নষ্ট করে না, অনেক ক্ষেত্রে তার সক্রিয়তা আবার পুনরায় ফিরে পায়, তখন তাকে বলা হচ্ছে রিভার্সিবল ইনহিবিটর। এটা আবার দুই প্রকার, একটা কম্পিটিটিভ আর নন কম্পিটিটিভ, যেটা আগের দিনকে তোমাদের বলেছি। আরেকটা জিনিস মনে রাখবে, এখানে তোমাদের সবই মোটামুটি পড়ানো হয়ে গেছে। আরেকটা জিনিস, অ্যাক্টিভেটর কাকে বলে, এটা মনে রাখবে। অ্যাক্টিভেটর, হোয়াট ইজ অ্যাক্টিভেটর বা সক্রিয়ক? অ্যাক্টিভেটর বা সক্রিয় হচ্ছে যে সমস্ত পদার্থের উপস্থিতিতে নিষ্ক্রিয় এনজাইম সক্রিয় হয়, তখন তাকে বলা হচ্ছে অ্যাক্টিভেটর। যেমন একটু আগে তোমাদেরকে বললাম সেটা, যে নিষ্ক্রিয় এনজাইম সক্রিয় হচ্ছে যাকে বলা হচ্ছে তোমার প্রো এনজাইম বলা হচ্ছে, অর্থাৎ অ্যাক্টিভেটর বললাম সক্রিয়ক। যেমন বললাম ধরো HCl, এই HCl এটি নিষ্ক্রিয় পেপসিনোজেন ও রেনিনকে পেপসিন সক্রিয় পেপসিন ও রেনিনে পরিণত করে। বুঝে গেছো? অর্থাৎ দেখো কি হয়, পেপসিনোজেন, অ্যাক্টিভেটর কাকে বলবো, পেপসিনোজেন নিষ্ক্রিয়, HCl হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রভাবে এটা সক্রিয় এনজাইম পেপসিনে কনভার্ট হয়। আচ্ছা, অন্যদিকে নিষ্ক্রিয় রেনিন যেটা কিন্তু এই পাকস্থলী থাকা HCl এর প্রভাবে সক্রিয় রেনিনে পরিণত হয়। বুঝে গেছে? তাহলে কীভাবে কাজ করছে না, নিষ্ক্রিয় উৎসেচককে সক্রিয় করতে সাহায্য করে যারা তাকে বলা হচ্ছে অ্যাক্টিভেটর। এক্সাম্পলটা মনে রাখবে। আচ্ছা, যদি পরীক্ষা আসে যে এনজাইমের ধর্ম লেখো বা প্রপার্টিজ অফ এনজাইম বা উৎসেচকের ধর্ম, এগুলো কিন্তু তোমাদের পড়ানো হয়ে গেছে। উৎসেচকের ধর্ম বা পয়েন্টগুলো বলে দিচ্ছি। প্রথমে বলেছিলাম কি, যে উৎসেচকের স্পেসিফিসিটি অর্থাৎ সুনির্দিষ্টতা, মানে একটা উৎসেচক একটা সুনির্দিষ্ট সাবস্ট্রেটের উপরই কাজ করে, তাই না? যেমন ধরো অ্যামাইলেজ কেবলমাত্র শেষের উপর কাজ করবে, পেপসিন কেবলমাত্র প্রোটিনের উপর কাজ করবে, লাইগেজ কেবলমাত্র কাজ করবে ফ্যাটের উপরে। তাহলে স্পেসিফিসিটি উৎসেচকের ধর্মের মধ্যে এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তোমার সুনির্দিষ্টতা, মানে একটা নির্দিষ্ট উৎসেচক একটা নির্দিষ্ট সাবস্ট্রেটের উপরই কাজ করবে। যেমন অ্যামাইলেজ যে শ্বেতসারের উপর কাজ করবে, পেপসিন যে প্রোটিনের উপর কাজ করবে, ইত্যাদি। 2 নম্বর ধর্ম হচ্ছে অনুঘটকীয় ধর্ম বা ক্যাটালিটিক অনুঘটকীয় ধর্ম। মানে অনুঘটকীয় ধর্ম মানে হচ্ছে তোমার কি, রাসায়নিক বিক্রিয়া নিজে বিক্রিয়াকে স্টার্ট করতে পারে না, বাট বিক্রিয়ার বেগকে বাড়ায় বা কমায় এবং বিক্রিয়ার শেষে নিজে অপরিবর্তিত থাকে, যাকে বলা হচ্ছে অনুঘটকীয় ধর্ম। 3 হচ্ছে রিভার্সিবিলিটি। এটা হচ্ছে উৎসেচকের ধর্ম। কিছু কিছু উৎসেচক তারা বিক্রিয়া উভমুখী, যেমন ধরো রিভার্সিবিলিটি মানে উভমুখী, যেমন ধরো গ্লুকোজ 6 ফসফেট, এখান থেকে তৈরি হচ্ছে গ্লুকোজ ফ্রুক্টোজ 6 ফসফেট। কোন এনজাইমের প্রভাবে? আইসোমারেজ। ওকে, আবার ঘুরিয়ে এই ফ্রুক্টোজে কিন্তু গ্লুকোজ 6 ফসফেট পাওয়া যায়। ফ্যাট দেখো, লাইপেজ লাইপেজ কি করে না, ফ্যাটকে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে ভেঙে দেয়। ফ্যাটকে লাইপেজ এনজাইম ভেঙে তৈরি করে কি না, গ্লিসারল প্লাস ফ্যাটি অ্যাসিড। বুঝবে?
তাহলে ফ্যাট মানে লাইপেজ উৎসেচক ফ্যাটকে ভেঙে দিয়ে গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিড উৎপন্ন করে, আবার এই ফ্যাটি অ্যাসিড গ্লিসারল থেকে পুনরায় আবার ফ্যাট ফিরে পাওয়া যায়, যাকে বলা যায় রিভার্সিবিলিটি বা উভমুখিতা। এটা হচ্ছে উৎসেচকের ধর্ম। আচ্ছা, ফোর্থ হচ্ছে অপটিমাম টেম্পারেচার। অপটিমাম টেম্পারেচার যেটা কিন্তু নির্দিষ্ট তাপমাত্রায় উৎসেচকের ক্রিয়াকে সঠিক রাখে। ফিফথ হচ্ছে অপটিমাম পিএইচ, নির্দিষ্ট পিএইচে উৎসেচক ভালো ক্রিয়া করে। ঠিক আছে, এই যে জিনিসগুলো এগুলো মনে রাখতে হবে। আর একটা, উৎসেচকের মান 10 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে উৎসেচকের হার বৃদ্ধি পায়, আবার 10 ডিগ্রি সেন্টিগ্রেড কমলে উৎসেচকের ক্রিয়াটা নষ্ট হয়ে যায়। এগুলো একটু মনে রাখো। দেখো এখানে কিছু উৎসেচক এবং সেখান থেকে যে প্রোডাক্ট উৎপন্ন হয় সেগুলো মনে রাখবে। উৎসেচক আর সেখান থেকে প্রোডাক্ট। ফার্স্ট হচ্ছে ধরো টায়ালিন, এগুলো হচ্ছে তোমার কার্বোহাইড্রেট বিশ্লেষণকারী উৎসেচক। এগুলো হচ্ছে কার্বোহাইড্রেট উৎসেচক, বিশ্লেষ্য উৎসেচক। এক হচ্ছে তোমার টায়ালিন। তোমরা জানো টায়ালিন এনজাইমের কাজ হচ্ছে কি, সিদ্ধ শ্বেতসারকে মল্টোজে পরিণত করে, ওকে। 2 নম্বর হচ্ছে অ্যামাইলেজ উৎসেচক, যে শ্বেতসারকে মল্টোজ এবং আইসোমল্টোজে পরিণত করে। আইসোমল্টোজকে গ্লুকোজে পরিণত করে, মল্টোজকে গ্লুকোজে পরিণত করে। এইগুলোটা মনে রাখবে, ওকে। যেমন পেপসিন প্রোটিনকে পেপটোনে পরিণত করে, রেননিন দুগ্ধ প্রোটিনকে কেশিনে পরিণত করে, লাইপেজ ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত করে। এইগুলো একটু বই থেকে তোমরা পড়ে রাখবে। অর্থাৎ এনজাইম পার্টটা তোমাদের কমপ্লিট।